Okay. People, please pay attention. So, এখানে যেটা হচ্ছে মূলত আমাদের ইফেক্টিভ প্রেজেন্টেশনের জন্য দরকার হচ্ছে আমরা কতখানি প্রস্তুত নেব। হ্যাঁ, প্রেজেন্টেশন আমি একটা জিনিস বারবারই বলে আসছি, সেটা কি যে প্রেজেন্টেশন আর পাবলিক স্পিকিং এর মধ্যে পার্থক্য আছে। Presentation must be formal and practiced and planned and organized. Public speaking may not always be planned. তুমি কোথাও গেলে on the spur of the moment বললো যে তোমাকে এটা নিয়ে কথা বলতে হবে। এই যে আমরা কিসেদের দেখি, সমন্বয়কদের যে দেখি কথা বলছে সে সামনে কোন একটা পার্টিকুলারই আসলো, জার্নালিস্টরা বিভিন্ন প্রশ্ন করছে, তখন তাদের যে প্রশ্নের উত্তর দিচ্ছে, এই জিনিসগুলো পাবলিক স্পিকিং। আর প্রেজেন্টেশন মাস্ট বি অর্গানাইজড। সো তার মানে কি, অর্গানাইজড কখন হয়? যখন ইউ আর প্র্যাকটিসিং ইট ভেরি মাচ, অনেকবার। এরকম শোনা গেছে যে স্টিভ জবস 100 টাইমস প্র্যাকটিস করতো, তার আগে এসে থাকতো না। তো আমি তোমাদের জন্য বলি, যেহেতু তোমরা নোভিস প্রেজেন্টার, নোভিস মানে বুঝি আমরা নতুন বা শিক্ষানবিশ, তো এই নোভিস প্রেজেন্টারদের অ্যাটলিস্ট 10 বার প্রেজেন্টের জন্য প্র্যাকটিস করা দরকার, প্রেজেন্টেশনের জন্য। ঠিক আছে? সো দ্যাটস হাউ উই ভিউ রিহার্সাল। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস যেটা বোঝা উচিত যে বিল গেটস আবার স্টিভ জবসকে কি করেছে, প্রশংসা করেছে যে সে হচ্ছে একজন উইজার্ড যে হু ক্যাস্ট স্পেলস। আচ্ছা, মিস্টার তানিম, if you are doing something not for my class, then please go outside and do it, or stay here because you are distracting me. আচ্ছা, তাহলে যে কোনো প্রেজেন্টেশন করতেই হলে তোমার it goes both ways. একটা হচ্ছে you are making it perfect for your audience and also you are boosting your confidence. কারণ কি, তুমি যদি effortlessly বলতে পারো, so that gives you a strength. ও আচ্ছা, আমি তো এটা জানি। নালে হয় কি যে তুমি তোমার ওই ফাউন্ডেশনটা যদি সেই কি হয়, তোমার যদি ঠিকমতো প্র্যাকটিস না থাকে, তখন তুমি অডিয়েন্সের সামনে গেলে নর্মালি যতখানি নার্ভাস হতে তার চেয়ে বেশি নার্ভাস হয়ে যাও। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিহার্সাল। হ্যাঁ, রিহার্সাল করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। হ্যাঁ, এবং এটার ফলে যেটা হয়, এই ব্যাপারটা আমি একটু গ্রাফিক্যালি দেখাই। এটা আমরা পরীক্ষায় এইটা দিব না, একটা ডায়াগ্রাম আমি এঁকে দেখাচ্ছি। মনে করো রিহার্সালের দুইটা পার্ট। একটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে, আরেকটা হচ্ছে হলো কুইজ ফর ইউ গাইস। এফ তে কি বুঝাচ্ছে? এটাই ওই ক্লাসে বেশিরভাগ বলছে, কিন্তু আমি বুঝাচ্ছি ফিডব্যাক। রিহার্সালের ফিডব্যাক না থাকলে বা তুমি যদি এটা কাউন্ট না করো, কোনো লাভ নেই। সো দিস ইজ অলমোস্ট লাইক এ লুপ। হ্যাঁ, আচ্ছা, ফিডব্যাকের ফলে কি হয়? ইমপ্রুভমেন্ট বা রেকটিফিকেশন। রেকটিফিকেশন মানে হচ্ছে পরিবর্তন করা বা পরিবর্তন করা, এরকম। আচ্ছা, এইটা তাহলে কি হয়? তখন তুমি যা কন্টেন্ট, সেই কন্টেন্ট মডিফিকেশন হয়। মডিফিকেশন কেন বলছি? কোনো কিছু তুমি অ্যাড করো অথবা কোনো কিছু তুমি রিডিউস করো, কোনো কন্টেন্ট। হ্যাঁ, এডিশন অর রিডাকশন অফ কন্টেন্ট। আচ্ছা, এখান থেকে তুমি গিয়ে আমাদের সিলেকশন স্ট্রাকচারের মতো দুইটা পার্ট। একটা হচ্ছে you ask yourself this or you get a feedback from your peers. Peer কারা? স্যার সহপাঠী বা একই গ্রুপের লোকজন, ঠিক আছে? So peers review, ঠিক আছে? ওইখান থেকে আসবে হচ্ছে পারফেকশন। মানে peer যদি তোমাকে 100% না বলে, you go back and then do it again.
এখানে পারফেকশন, তাহলে আমি যদি বলি ইয়েস, সরি এটাকে আমি নো বলবো, নো, আর ইয়েস হলে ইউ এন্ড ইয়োর রিহার্সাল, আর এটা হলো ইউ গো ব্যাক এন্ড প্র্যাকটিস মোর। And so on. আবার ফিডব্যাক নাও, আবার চেঞ্জ করো, আবার অ্যাড করো, আবার come back and then ask the question from your peers, and if your peers say yes this is good this time, তাহলে তুমি you stop। এটা চলতেই থাকবে লুপের মতো, ঠিক আছে? তো তাহলে সেই কনটেক্সটে আমাদেরকে বুঝতে হবে যে, এবং এখানে রিহার্সালটা আমরা ওয়ান ওয়ার্ডে করে দিচ্ছি, কি বলে ব্ল্যাঙ্কেট টার্ম হিসাবে ব্যবহার করছি, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। মানে রিহার্সালের কোন জিনিসটা তুমি রেকটিফাই করবা, কন্টেন্ট বলছি আমি, একটা জাস্ট কন্টেন্ট বলছি, বাট কন্টেন্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে, তোমার স্ট্রাকচারের ব্যাপার আছে। যেমন গত ক্লাসে আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলছি, যে প্রথমে তোমার ইন্ট্রোডাকশন, তারপরে বডি, এটার মানে কন্টেন্টের মূল অংশটুকু, এবং লাস্টে গিয়ে হচ্ছে কনক্লুশন। তো সেইটা একটা স্ট্রাকচার অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। তারপর তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার টোন, ভয়েস কন্ট্রোল, এগুলোর পারফেকশনের ব্যাপার আছে। তারপরে কি এভরিথিং যা কিছু রিলেটেড উইথ ইয়োর প্রেজেন্টেশন হ্যাজ টু বি চেকড বাই ইয়োর পিয়ার্স, হ্যাজ টু বি গিভেন ফিডব্যাক অ্যাবাউট। ঠিক আছে? তাহলে যেটা হবে, তখন যখন তোমার পিয়ার, অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, তুমি কি ধরনের পিয়ারকে তুমি চুজ করছো। 5 বছরের বাচ্চাকে দিয়ে করলে সে বললো আচ্ছা তোমার কথা বলা ঠিক আছে, বাট ভয়েস, তারপরে তোমার কন্টেন্টের কনটেক্সট, ক্লারিটি, এই জিনিসগুলো তো বুঝবে না। তার মানে কি তোমার পিয়ারকে তুমি ব্যবহার করতে পারো, বাট মোস্ট লাইকলি এটা হওয়া উচিত যে প্রেজেন্টেশন দিতে অভ্যস্ত এরকম কাউকে, হ্যাঁ, যারা বোঝে। আর এখানে আমরা টিচারও করি, আমি যেমন যেটা করছি তোমাদেরকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রেজেন্টেশনে আমি তোমাদেরকে রেকটিফাই করে দিচ্ছি, বলছি এইটা চেঞ্জ করতে হবে, এটা প্রবলেম আছে, হ্যাঁ। সো এই যে তুমি ফিডব্যাক পাচ্ছ, দেন ইউ আর বিল্ডিং ইউ আর কাইন্ড অফ ক্যালিব্রেট কথাটা মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যালেন্স করা, কমিয়ে বাড়িয়ে এক জায়গায় নিয়ে আসা, হ্যাঁ। ওই জিনিসটা আমরা এখানে করার চেষ্টা করছি। It's not working out. আমরা এটা কি করি নি আবার মানে এই পুরো প্রক্রিয়াটা ডিসেপটিভলি সিম্পল, ইউ হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট। যে মনে রাখতে হবে যে আমার কাছে মনে হচ্ছে আমি সন্তুষ্ট, আমার রিহার্সালের দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি ইট উইল গো। আচ্ছা তুমি একটু কষ্ট করে তাহলে এটা চেঞ্জ করো। আচ্ছা এখানে তাহলে মূল কথা হচ্ছে কি, যে রিহার্সিং এর মাধ্যমে আমরা এরর বের করার চেষ্টা করি এবং সেখানে অ্যাডজাস্টমেন্ট করি বা রেকটিফাই করি, এবং সেখানে আমাদের এই প্রসেসের মধ্যে আমাদের ভিতরে কনফিডেন্স চলে আসে, অ্যান্ড ইন দ্য লং রান আমার অডিয়েন্স খুশি হয় আমার। আচ্ছা তারপরে নেক্সট, আচ্ছা রিহার্সালটা কিভাবে আমরা করব? আয়নার সামনে, ঠিক আছে। আয়নার সামনে কেন? ইউ বিকাম দ্য জাজ, যে আচ্ছা আমি আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আয়নার মূল ব্যাপারটাই হচ্ছে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটাকে ধরা, তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ধরা। আয়নার বিকল্প আছে কিনা? হ্যাঁ আয়নার বিকল্প অবশ্যই আছে। তুমি স্মার্টফোন দিয়ে রেকর্ড করতে পারো, ভিডিও রেকর্ডিং করতে পারো, ঠিক আছে। সো এটার মূল ব্যাপারটাই হচ্ছে ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট ইয়োর ফেশিয়াল এক্সপ্রেশন এবং এররস ইন ইয়োর ফেশিয়াল এক্সপ্রেশন, এরর ইন ইয়োর
বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট না। বাট এখানে একটা আছে, জিনিসটা কি যে ইউ আর বিকামিং দ্য জাজ। বাট দেন এগেইন ওই যে মনে আছে আমরা আয়নার সামনে বিড়ালকে দেখিয়ে বলেছিলাম যে ইট ফিলস লাইক ইট ইজ এ লায়ন। আমার একটা স্লাইডে ছিল, এটা মনে পড়ে কিনা? তার মানে এটা কি যে তুমি নিজে ক্যাট হয়ে আছো কিন্তু তুমি ভাবছো তুমি লায়ন। সো এটা সেলফ জাজমেন্টটা মেনি আ টাইম ইট ক্যান বি ফ্লড। স্যার যদি উল্টা হয় স্যার, মানে তুমি লায়ন, তুমি মনে করছো তুমি বিড়াল। মানে বেশি ঠুল জাজমেন্টটা হয়ে গেলে স্যার, হ্যাঁ বেশি জাজমেন্টটা হয়ে গেলে তখন তো স্যার আরো প্রোগ্রেসটা হচ্ছে স্যার। না সেটা একটা, হ্যাঁ সেটা একটা কনসার্ন, কিন্তু এটাকে আমরা ওইভাবে ম্যানেজ করতে পারি যে আসলে তুমি যত বেশি প্রেজেন্ট করবা তত এই ব্যাপারটা হবে যে তুমি বুঝতে পারবে যে তোমার জায়গাটা কোন জায়গায়। আচ্ছা, তারপরে আমরা স্মার্টফোন। এখানে যে জিনিসটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা একটু এনহ্যান্স টেকনোলজি ব্যবহার করছি, হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা আরো ফ্যাক্টর, আরো প্যারামিটার, বেশি প্যারামিটার অ্যাড করছি। ওইখানে প্যারামিটারগুলো কি ছিল? ফেশিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওইখানে তোমার বোঝার উপায় ছিল না তোমার ভয়েস কিরকম শোনাচ্ছে। সো এইখানে ওই প্যারামিটারটা আমরা অ্যাড করতে পারছি, রাইট? যে তোমার এবং রিয়েল টাইমে এই ব্যাপারটা হচ্ছে, এটা তুমি ক্যাপচার করতে পারছো, দেন ইউ ক্যান প্লে ইট ব্যাক, ঠিক আছে? তখন এবং এটার মাধ্যমে তুমি আরেকটা কাজ করতে পারছো, তোমার স্পিচের লেন্থটা কি আইডিয়াল কিনা। হ্যাঁ, তুমি তো আয়নার সামনে ওইটা বুঝতে পারছো না যে আমি অনেকক্ষণ বলে গেলাম, কিন্তু আমার টাইম ধরে দেওয়া আছে 5 মিনিট, আমি হয়তো 10 মিনিট ধরে বলছি। এইখানে ওই জিনিসটা বুঝতে পারছি যে একটু এখানে একটা সফিস্টিকেশন আসছে, একটা একটু আরো বেটার একটা জাজমেন্ট আমি পাচ্ছি। আচ্ছা, তারপরে যাও নেক্সট। Ask others to be your judge বা be your audience. তাহলে কি হবে? হ্যাঁ, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে যেটা আমরা একা একা ভিডিও অথবা স্মার্টফোন অথবা মিররের সামনে যে জিনিসটা মিস করতাম, আমার অডিয়েন্সের রিয়াকশন, এটা তো আমি বুঝতে পারছি। আমি নিজে ভাবছি আমি খুব ভালো, কিন্তু অডিয়েন্স দেখা যাচ্ছে যে ফিলিং বোর্ড অর লুকিং দি আদার ওয়ে। সেই জিনিসটা এখানে আরেকটা প্যারামিটার অ্যাড হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে দিস ইজ, এই যে গ্রুপ অফ পিপলকে তুমি নিচ্ছ, নিয়ে তোমার ফ্যামিলি মেম্বাররা হতে পারে, বাট ইউ হ্যাভ টু টেল দেম টু বি অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? দুইটা ওয়ার্ড আছে, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে হচ্ছে তুমি তোমার নিজের বায়াস নিয়ে কথা বলছো, তুমি স্ট্যান্ডার্ডটা মানছো না। তোমার এই মানে তোমার মা, তোমার ভাই তোমাকে খুব পছন্দ করে যে হ্যাঁ আমাদের ছেলে পাচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে, সো এটা হয়ে গেল সাবজেক্টিভ। বাট যদি সে তোমার বিরুদ্ধে কথা বলে বা সমালোচনা করে, দেন হি অর শি ইজ বিকামিং অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে ইম্পার্শিয়াল। সো your audience should be impartial. ওইটা বুঝি না, লাস্টে কি বললেন? Impartial মানে হচ্ছে বায়াস নাই, পক্ষপাত নাই। মানে কি বলবো এটাকে বাংলার এক্সাক্ট বাংলা পক্ষপাতিত্বহীন, রাইট? গুড তানিম, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এই যে ওইটাই বলছি যে ask them to be constructively critical and make suggestion on how your speech could be made better. তোমাকে কনস্ট্রাকটিভলি ক্রিটিক্যাল করবে, মানে একটা হতে পারে যে তুমি ক্রিটিক্যাল হচ্ছে কিছুই হয়নি, এরকম না। তোমাকে বলতে হবে যে মানে যে অডিয়েন্স সে বলছে যে এই জায়গায় ভুল আছে, ওই জায়গায় ভুল আছে, হ্যাঁ, মানে জাস্ট ব্ল্যাঙ্কেট নাকচ করে দেয় না, তুমি তোমাকে দিয়ে হবে না, এটা হচ্ছে না, কিছুই হচ্ছে না, এরকম না। যে ওই জায়গাটায় ডেলিভারির জায়গাটায় ভুল আছে, ফেশিয়াল এক্সপ্রেশনের জায়গায় ভুল আছে, ভয়েসের ইন্টোনেশনের ভুল আছে, এই জিনিসগুলো বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদেরকে করতে হবে যে এর মধ্যেই আছে বডি ল্যাঙ্গুয়েজ রিভিজিটেড মানে আমরা আবার ওইখানে ফেরত এসে মেইন পয়েন্টস গুলোই করবো। অ্যালবার্ট মেহরাবিয়ান নামে এক ভদ্রলোক ইউএসএ ট্রেনার, প্রফেশনাল ট্রেনার, উনি যেটা বলেছিলেন যে একটা প্রেজেন্টেশনে
মাত্র 7% হচ্ছে কন্টেন্ট বা ওয়ার্ডস। ইন্টোনেশন ইজ 38%। ইন্টোনেশন মানে এই যে আমি ভয়েস ব্যবহার করছি, এটা হচ্ছে 38%। আর 55% হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, gesture, expression, you're raising your eyebrows or whatever. এটা কি স্ট্যান্ডার্ডাইজ হ্যাঁ, মানে এটাকে অনেকটা এরকম পিরামিডের মতো করে দেখানো হয় যে ডাউন এটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ 55%, তারপরে হচ্ছে ইন্টোনেশন হচ্ছে 38%, 7% হচ্ছে তোমার কমপ্লিট বা ওয়ার্ডস, যেটা তুমি মেসেজ যেটা তুমি বলছো, ঠিক আছে? তো তাহলে তোমার ওই জিনিস, তার মানে কি আমি যত ভালোই কন্টেন্ট হোক না কেন, আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার টোন যদি ভালো না হয়, এই প্রেজেন্টেশন কাজ করবে না, ঠিক আছে? তো সেই কারণেই এটাকে এই পিরামিডের আকারে মনে রাখা, যে অ্যালবার্ট মেহরাবিনের পিরামিড এভাবে মনে রাখা। তাহলে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা ওইটাই যে একটা সাকসেসফুল ডেলিভারি হতে পারে, অথবা ইট ক্যান রুইন ইওর chances of connecting with the audience. একটা রুইন মানে কি, সে ধ্বংস করে দেওয়া, যদি তোমার ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ হয়, সেটা যে কোনো কিছু হতে পারে। ট্রাম্পের মতো ডমিনেটিং বডি ল্যাঙ্গুয়েজ, না, দ্যাটস নট অলসো গুড। আবার খুবই সাবমিসিভ বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ অলসো নট গুড। তার মানে ইউ হ্যাভ টু বি লাইক জাস্টিন ট্রুডো, হ্যাঁ, পাওয়ার পোজ, কিম জং উন স্মাইলিং, কিম জং দাদা খুব রিল্যাক্স থাকে স্যার, সব কর্মকর্তাদের না, এটা হতে পারে যে কিম জং উন সে মনে করে he is actually talking to people who are bound to listen to him no matter what he says. তোমরা কি আলাদিন নামে একটা ডিক্টেটরের কি মুভি দেখেছো? ওই যে সাশা ব্যারন কোহেন, ব্রিটিশ অ্যাক্টর, সে যে দৌড় প্রতিযোগিতায় যায়, সে বেসিক্যালি কিম জং উন হচ্ছে ওই ধরনের একটা এনভায়রনমেন্টে বসবাস করে, সে জানে সে যা বলবে সে দ্যাট ইজ রাইট, তার ওইখানে ওই জাজমেন্টের প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাও ফাইনাল অ্যাডভাইস। There is no magic involved in delivering a great presentation. কোনো ম্যাজিক বলে কিছু নাই। তোমাকে if you practice, then you can make your audience mesmerized. Mesmerize কি? মন্ত্রমুগ্ধ করে রাখা, mesmerize মানে একদম glued হয়ে তাকিয়ে থাকা, ঠিক আছে? আচ্ছা, এবং এটার মানে এটার আউটপুটটা কি হবে? You can get good careers launching. এমপ্লয়ীদেরকে টিম লিডার হিসেবে, ম্যানেজার হিসেবে এমপ্লয়ীদেরকে ইন্সপায়ার করতে পারবা, ইনভেস্টরকে, এই যে ক্রাউড সোর্সিং কথাটা যে এবার আসছে, এই জিনিসগুলো বা যারা স্টার্টআপ নিয়ে কাজ করে তাদের তো এই ধরনের প্রেজেন্টেশন দিতে হয়। ইনভেস্টররা বসে আছে তোমার সামনে, ইউ হ্যাভ টু অ্যাট্রাক্ট দেম, ইউ হ্যাভ টু মেক দেম কনভিন্সড। তার মানে কি তোমার প্রেজেন্টেশন খুব ভালো হতে হবে, আদারওয়াইজ ইউ উইল গেট দ্য ফান্ডিং। তো এই জিনিসগুলো বলছে, আর বলছে set aside hours of rehearsal time before your next critical presentation, এবং এটা তোমার it will pay off more than you can imagine, যে তুমি যা ভেবেছো তার চেয়েও বেশি এটা কাজে দেবে যখন তুমি do this thing, rehearse করো consciously. So that is the end. ঠিক আছে? তাহলে আমরা কি জিনিসগুলো মনে রাখলাম? যে rehearsal has to be done over and over again. Rehearsal এর content শুধু না, rehearsal এর মধ্যে আছে facial expression, body language, voice control, এবং এই সমস্ত কিছুই আমাকে ক্যালিব্রেট করতে হবে according to the judgment of the audience. আমার অডিয়েন্স কি বলছে, এবং রিহার্সালের সময় আমার যে টুলসগুলো আমার কথা আমরা বললাম, মিরর, স্মার্টফোন, এই সমস্ত কিছুই একটা আরেকটার উপরে কি বলে প্যারামিটার অ্যাড করছে, যে প্যারামিটারগুলো খুব জরুরি বোঝার জন্য তোমার প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? আর এই বডি ভয়েস রেকর্ড করলে তো আমাদের নিজেদের ভয়েসই সবই কাজে লাগে। এক্স্যাক্টলি।
তো মানে ওই কারণে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অডিয়েন্স, ওটা হচ্ছে ফাইনাল প্যারামিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা আমাদের ডান, আমাদের সিলেবাস শেষ। এখন if you have any questions